This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই আপনাদের দেখাবো কার্তুজ কাণ্ডে বিবাদীবাগের অস্ত্রের দোকানে আবারও এসটিএফ দোকানের দুই কর্মী জয়ন্ত এবং শান্তনুকে নিয়ে দোকানে তদন্তকারীরা অস্ত্রের স্টক মিলিয়ে দেখতে হানা এসটিএফ এর এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তে সেই দোকানের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়। আমি সরাসরি সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয়, এসটিএফ এই দোকানে এই মুহূর্তে কি কি ক্ষতি দেখছে, কোন কোন বিষয়গুলো তাদের নজরে রয়েছে? ইতিমধ্যেই কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই যে অস্ত্র ডিলার অর্থাৎ এনসি দাওয়ান কোম্পানি, তার যে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে এবং দোকানের অন্য কর্মী ও মালিককে ভেতরে রেখে এই মুহূর্তে এসটিএফ মূলত স্টক খতিয়ে দেখছে। অর্থাৎ যে সময় থেকে তাদের এই স্টকের গরমিল তাদের হাতে এসছে, সেই সময় থেকে সমস্ত স্টক তারা মিলিয়ে দেখছে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এবং এই যে বাড়তি অর্ডার দেখি, অর্থাৎ এর আগে আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেকটি লাইসেন্স আর্মসের একটা কোটা থাকে, সে যে বছরে কতগুলি কার্তুজ সে কিনতে পারে অস্ত্র ব্যবহার করে, লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার করি 50 থেকে 200টি কার্তুজ কেনা যায়। সেইখানে গড়মিল করেই এই কারবারটি চলতো। অর্থাৎ কেউ যদি 10টা কার্তুজ অর্ডার দেয়, এক্ষেত্রে তারা কাগজ কলমে 50টা বা 60টা কার্তুজ ইস্যু করে দিত এবং সেটা রেজিস্টারে লেখা হয়ে যেত। এই বাড়তি অস্ত্রই বাজারে চলে যেত। সুতরাং সেই কারবারটা কবে থেকে চলছে, মূলত অপারেট কারা কারা করছে, দোকানের বাকি কর্মীরা আর কেউ যুক্ত কিনা, দোকান মালিক সব কিছু জানতেন কিনা, এই স্টকের যে গরমিল সেটা কোন সময় থেকে রয়েছে। তার কারণ তুমি জানো দীপ, 2008-9 সময় সিআইডি, রাজ্যের সিআইডিও কিন্তু এই ধরনের একটি চক্র ধরেছিল, যেখানে কোটাকে ব্যবহার করে কার্তুজ বাজারে বিক্রি করা হচ্ছিল। তারপরেও এই ধরনের দোকানগুলিতে কিভাবে এই কারবার চলছে সেটাই মূলত এসটিএফের গোয়েন্দারা দেখতে চান। এবং কলকাতা পুলিশ এলাকায় 14টি এই ধরনের লাইসেন্স আর্মসের দোকান রয়েছে, ফলে প্রত্যেকটির ক্ষেত্রেই এই ধরনের কারবার চলছিল কিনা সেটাও কিন্তু বেঙ্গল এসটিএফের গোয়েন্দাদের বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। শুধু জঙ্গি জাল বিস্তার করাই নয়, গোয়েন্দাদের ভাবাচ্ছে আনসার জঙ্গি তারিকুলের অন্য মোডাস অপারেন্ডি। জেলে বসেই ধর্মান্তরণ করে মগজ ধোলাই করতো এই তারিকুল। অন্তত 3 জনকে ধর্মান্তরণ করেছে আনসার এই জঙ্গি। আদালতে এমনটাই দাবি করেছে এসটিএফ। নদিয়া থেকে ধৃত বিপ্লব বিশ্বাসকেও ধর্মান্তরণ করে এই তারিকুল। আমাদের সঙ্গে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, জেলের ভিতরে বসে কিভাবে এই ধর্মান্তরণ চলতো? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জেলের ভেতরে বসে যেরকমভাবে মোবাইল ফোন ব্যবহার করতো, ঠিক সেই রকমই কিন্তু এই রেডিক্যাল যে এটা মগজ তোলাইয়ের কাজ এবং এই ধর্মান্তরণের কাজ করেছিল তিনি। সেই যে ওদের যে ধর্মের নামাজ পাঠ বা রয়েছে, সেই সব পাঠের মধ্য দিয়ে বিভিন্ন চিন্তাধারা প্রথমে মগজ তোলাই করা হতো এবং সেই সব 3 জনকে এরকম ধর্মান্তরণ করেছিল। প্রথমে মগজ তোলাই, তারপর বিভিন্ন একে একে প্রক্রিয়াগতভাবে তিনি করেছিলেন এবং সেই সব কিছু শিক্ষা এই জেলের মধ্যে দিয়েছিলেন। তার মধ্যে বেশ কয়েকজন কিন্তু গোয়েন্দাদের নজরে রয়েছে, তাদের গতিবিধির উপর কিন্তু গোয়েন্দারা নজরদারি চালাচ্ছেন এবং এমনটাও এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে নোটিশ করে ডাকা হতে পারে। অর্থাৎ এদের মধ্যে 3 জনের মধ্যে যে 2 জন আছে তারা কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা, এমনটাও কিন্তু এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং সেই 2 জনকে কনভার্ট অর্থাৎ ধর্ম পরিবর্তন করার পর তাদেরকে এই সমস্ত কাজে লাগাবার চেষ্টা করেছিল কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দাদের পক্ষ থেকে। কারণ যেভাবে তারিকুল জেলে বসে, একেবারে বুঝতে পেরেছি কৌশিক, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।